This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, ভোটের আগে দেখবে উত্তরবঙ্গের মানুষ একটা অভিযোগ বারবার করেন, ভোটের আগে কেন সবসময় করেন, যেটা আমরা ভোটের আগে বেশি করে আপনাদের শোনাই, সেটা হচ্ছে উত্তরবঙ্গ বঞ্চিত। এই অভিযোগের জোর কতটা গভীরে তা বোঝাতে একটা উদাহরণ দিয়ে আজ বেঙ্গল ব্রেকিং শুরু করব। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একটা ব্লক, নাম তার শীতলকুচি। অনেক চেয়ে চিন্তে একটা ব্রিজ পেয়েছিল এলাকার মানুষ, তাতে ভারী ডাম্পার উঠতেই দুভাগ হয়ে গেল এই সেতু। মাধ্যমিকের মুখে সর্বনাশ নদীর দুপারে। আটা সারিয়ে রড দিয়ে ঢালাই করছে। এটা বাজারের দোকানের কাজ হলেও এরকম কেউ করে না। সেতুতেও নাকি সমঝোতা, তার ফলও মিলল হাতে নাতে। পাথর বোঝাই ডাম্পারে ভার সইতে না পেরে দু টুকরো হয়ে গেল সেতু। বিপজ্জনকভাবে ঝুলে রইল ডাম্পার। ফের উত্তরবঙ্গের সেতু বিপর্যয়, এবার কোচবিহারের শীতলকুচি। এটি লালবাজার অঞ্চলের দেবনাথপাড়া 12 মাসিয়া। গিরিধারী নদী পেরোতে এই সেতু ছিল লক্ষাধিক মানুষের ভরসা। এলাকাবাসীর দাবি, ব্রিজটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। ভারী ডাম্পার উঠতেই বিপর্যয়। তো বড় ওভারলোড গাড়ি নিয়ে কিভাবে আসবে? আমাদের তো পুলিশের কত ঘাটতি মনে করছেন? হ্যাঁ, একটু তো আছেই, তা না হলে এত বড় গাড়ি এখান থেকে কি আসে? এমনিতে ব্রিজ তো আগে থেকে মানে লোড থাকে, লোড গাড়ি দিলেই ধরো নড়ানড়ি করতে। সোমবার থেকে মাধ্যমিক, ব্রিজ ভেঙে যাওয়ায় কিভাবে পড়ুয়ারা পৌঁছবে পরীক্ষা কেন্দ্রে? এখানে একটা বাঁশের সাঁকো করে দেওয়া হবে একদিনের মধ্যে, সেই সিদ্ধান্ত নেওয়া হলো। ভবিষ্যতে যেন অন্য ব্রিজগুলোতে ডাম্পার না ওঠে, সেটাই মানে আমরা চেষ্টা করব। গিরিধারী নদীর সেতুর ওপর সেতুর দৈর্ঘ্য প্রায় 100 ফুট। 30 বছর আগে বাম জামানায় কোচবিহার জেলা পরিষদ তা তৈরি করে। সেতু ভাঙায় 15 কিলোমিটার ঘুরে যেতে হবে এলাকার মানুষকে। প্রশাসন যদি আগে এগুলো ফলো করতো, তাহলে হয়তো এই সংকটটা দেখা দিত না, তাদের এই অসুবিধায় পড়তে হতো না, ছাত্রছাত্রীদের অসুবিধায় পড়তে হতো না। এটা প্রশাসনের ব্যর্থতা। খুব অল্প সময়ের মধ্যে আগামী দিনে নিশ্চিতভাবে সেখানে স্থায়ী সেতুও নির্মাণ করা হবে। গত বছরের নভেম্বরে এই কোচবিহারের তুফানগঞ্জে একইভাবে ডাম্পার সহ সেতু ভেঙে পড়েছিল, যা ফিরে এলো শীতলকুচিতে। তুফানগঞ্জ, শীতলকুচি, শুধু কোচবিহার জেলাতেই তালিকা কি আরো বড় হবে? হবে পাকাপাকি সমাধান, নাকি ভোটের আগে লোক দেখানো কিছু মেরামতি চলবে? উত্তরবঙ্গ উত্তর চাইছে। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি9 বাংলা। কথায় বলে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানকে সবুজ সংকেত দিয়েছেন হুগলির সিঙ্গুর থেকে। পশ্চিম মেদিনীপুরে ঘাটালের মানুষ খুব খুশি, কিন্তু আশঙ্কায় হুগলির আরামবাগের মানুষ। ঘাটালের পৌষ মাস ওদের সর্বনাশ ডেকে আনবে না তো? নদীর পারে বাস, চিন্তা 12 মাস। আগের বন্যার চিহ্নগুলো এখনো চোখের সামনে। বর্ষা আসতে এখনো ঢের দেরি, কিন্তু আরামবাগ সহ হুগলির বিস্তীর্ণ অংশের মানুষ বেজায় চিন্তায়। ঘাটালকে বাঁচাতে কাজ শুরু হয়েছে মাস্টার প্ল্যানের, কিন্তু এই মাস্টার প্ল্যান আরামবাগের জন্য কি বিপদ? ঘাটাল বাঁচবে, ডুববে আরামবাগ? ঘাটাল মাস্টার প্ল্যান করলে তো হবে না, তাহলে খানাকুড়ের মানুষ সেই বিপর্যয়ের মুখেই থাকবে। আমরা ভেসে যাব, জলের চাপ হবে প্রচুর, আমাদের হানা হবে, চারধারে হানা যেমন হয়ে যাচ্ছে। আরামবাগের ধান্যঘরিয়া ঘাটাল থেকে শিলাবতী ও বাঁকুড়ার দিক থেকে দ্বারকেশ্বর এসে এখানেই মিলিত হয়। তৈরি হয় রূপনারায়ণ, যা বয়ে চলে হুগলির পাড় ধরে। প্রতি বছর বন্যায় এখানে ঘূর্ণির সৃষ্টি হয়। অতিরিক্ত জল ধারণ করতে না পেরে রূপনারায়ণ এই সমস্ত জায়গায় এই যে বাঁধটা দেখা যাচ্ছে, ঠিক রূপনারায়ণ উৎপত্তি স্থলে এই বাঁধ ভেঙে প্রায় 18টি বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। এখনো বাড়িগুলি উল্টে আছে। দ্বারকেশ্বরের জলের স্রোত এমনিতেই বেশি, ঘাটাল মাস্টার প্ল্যানে শিলাবতী স্রোতও বাড়বে, যার ফলটা ভুগতে হবে আরামবাগকে। 8এর দশকে ঘাটাল মাস্টার প্ল্যানের অংশ ছিল আরামবাগও, কিন্তু এবার ভাবনায় শুধুই ঘাটাল। শুধু ঘাটালকে যদি পরিকল্পনার অংশগ্রহণ করা হয়,
তাহলে বাকি অংশটার অবস্থা কি থাকবে? এটা খুব বিপজ্জনক জায়গায় মানে ভাবা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে ঘাটালের বন্যা সমস্যার স্থায়ী সমাধান তো হবেই না, বরং তা খানাকুলের বন্যা সমস্যার উপর চাপ আরো বাড়াবে। রূপনারায়ণের নাব্যতা কমেছে। জেলার মধ্যেই আছে দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরী। মুন্ডেশ্বরীর ওপর থাকে ডিভিসির জলের চাপ। একদিকে রূপনারায়ণ, অন্যদিকে মুন্ডেশ্বরী। মাঝে সারাশি চাপের নাজেহাল অবস্থা হয় খানাকুলের। পুরো চাপটাই যেন হুগলির কাঁধে। এই সরকারের পরিকল্পনা ত্রুটির জন্য ঘাটার মাস্টার প্ল্যান থেকে আরামবাগ সাব ডিভিশন বাদ হয়ে গেল, এবং এটা পরিকল্পনা করেছে আমি মনে করি। আমাদের গেঁয়ো কথায় যাকে বলে আনাড়িগিরি করে ওইটা ওখানে মাস্টার প্ল্যানটা কার্যকরী হচ্ছে। আরামবাগ মহকুমা সহ আমাদের গোঘাট জলের তলায় তলিয়ে যাবে। মাস্টার প্ল্যান হলে আরামবাগ যে একেবারে বঞ্চিত আমি বলবো না। যেটা দেখুন অরোরা খাল সংস্কার হচ্ছে, একটা জায়গায় শেষ হয় আর একটা জায়গায় শুরু হয়। এদিকের মানুষ যদি পরিষেবা পায় তাহলে এদিকের মানুষে কিন্তু খুব একটা বঞ্চিত হবে না। ঘাটাল জল যন্ত্রণা থেকে মুক্তির আশায়, আর আরামবাগ সহ হুগলির বিস্তীর্ণ অংশ আশঙ্কায়। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। কেন্দ্রীয় সরকার তুলেছিল দুর্নীতির অভিযোগ, টাকা বন্ধ করে দেয় আবাসে। মুখ্যমন্ত্রী বঞ্চনার পাল্টা অভিযোগ তুলে সিদ্ধান্ত নেন রাজ্যই টাকা দেবে। টাকা দেওয়াও হচ্ছে, কিন্তু তার দলের কুচো নেতারা সেই টাকাতেও যে ভাগ বসাতে মরিয়া। মুখ্যমন্ত্রীর প্রকল্প কি তার দলের নেতারাই ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেছেন? এই কাগজের টুকরোটাতেই ছিল সরকারি ঘর পাওয়ার আশা, কিন্তু কাটমানি দিতে না পারায় সেই ফর্মটাই ছিঁড়ে ফেললেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ তেমনটাই। নদিয়ার নাকাশিপাড়ায় টিনের চালের বাড়ি জাহিদুল শেখের। আবেদন করেছিলেন সরকারি ঘরে, কিন্তু সার্ভে ও তালিকায় নাম তোলার জন্য দিতে হবে 20,000 টাকা, না হলে টিনের বাড়ি টিনেরই থাকবে। স্পষ্ট বলে দেন বীরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য উকিল আলী মণ্ডল। আমার কাছ থেকে টাকা চাচ্ছে, তারপরে ঘরে ইনকোয়ারি করাবে বলছে। ঘরের ডকুমেন্টসগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলেছে, সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, বা এটাও আমাকে বলেছে যে তুই যা পারিস করে নিগা, তোকে আমি ঘর দেব না। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহিদুল শেখ। অভিযোগ শুনে তৃণমূল পঞ্চায়েত সদস্য চক্রান্তের তত্ত্ব আওড়ে দিয়েছেন। আমাদের কর্মচারী যখন ওখানে ইনকোয়ারি করতে যায়, ওই পরিস্থিতিতে ওকে গালিগালাজ করে এবং হেনস্থা করে এবং ওর উপর চড়াও হয়। চক্রান্ত তার বিরুদ্ধে হচ্ছে, নাকি তার মতো কিছু পার্টি কর্মী ভোটের আগে রোজগারের চক্র ফেঁদে বসেছেন? কারণ অভিযোগ যে একটা নয়, আরও আছে। নদিয়ার নাকাশিপাড়া থেকে বাঁকুড়ার শালতোরা, অভিযোগটা একই রকম। পঞ্চায়েত প্রধানের দাবি মতো 12,000 টাকা দিতে না পারায় আবাসের তালিকা থেকে 11 জনের নাম বাদ। কিন্তু দোতলা বাড়ির মালিক পঞ্চায়েত প্রধান নিজের নামটা ঠিক ঢুকিয়ে দিয়েছেন তালিকায়, যদিও তার দাবি তিনি ভাড়া বাড়িতে থাকেন। পঞ্চায়েতের প্রধান প্লাস সেক্রেটারির পয়সা চেয়েছে আমাদের কাছ থেকে, আমরা পয়সা দিতে পারিনি, সেজন্য আমাদের বাড়িগুলো কাটা হয়েছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার নামে বাড়ি অবশ্যই এসেছে, আমার নামে বাড়ি সেটা সরকার মনে করেছেন পাওয়ার যোগ্য, তাই উনি আমাকে দিয়েছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন বাড়ির জন্য বাংলার মানুষকে কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। তোমাদের দয়া দরকার নেই, আমাদের মতো করতে দাও। সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়, বাংলা ভিখিরি নয়। কিন্তু মুখ্যমন্ত্রী যে সরকারি টাকা দিচ্ছেন তার দিকে যে তৃণমূলের নিচু স্তরের একটা অংশ চাতক পাখির মতো তাকিয়ে, ভোটের আগে এই যে বড় করে খাওয়ার সুযোগ। মহাদেব কুণ্ডু ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ছোটবেলায় দিদা ঠাকুমার কাছে গল্প শোনার অভ্যাস অনেকেরই কম বেশি আছে। কোনো গল্প ভূতের, কোনোটা চোর ডাকাতের। বিহারের কিষানগঞ্জের এক মহিলা কি ছেলেবেলায় নাতিকে চুরি পাচারের গল্পই নিয়ম করে শোনাতেন? না হলে দিদার মতো ব্রাউন সুগার নিয়ে কিভাবে বাংলায় ধরা পড়ল গুণধর নাবালক নাতি?
প্রৌঢ়া গ্রেফতার হয়েছিলেন সপ্তাহ দুয়েক আগে। এবার দিদার পথে বিহারের কিষানগঞ্জ থেকে বাংলায় ব্রাউন সুগার পাচার করতে এসে ধরা পড়ে গেল নাতি। দুই প্রজন্মের কীর্তিকলাপে জলপাইগুড়িতে শোরগোল। 10 জানুয়ারি জলপাইগুড়িতে ঋতিকা সিং নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের থেকে প্রায় 50 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। অভিযুক্তর সঙ্গে আদালতে দেখা করতে বিলাসবহুল গাড়ি নিয়ে এসেছিল তার আত্মীয়রা। পরনে কেতাদুরস্ত পোশাক। ভাবগতিক সুবিধার নয় দেখে পুলিশ তাদের পিছু নেয়। অভিযুক্তর গাড়িতে তল্লাশি চালিয়ে 50 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ। নাবালক নাতি ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়। गाड़ी में क्या है? पुलिस क्यों रुका? कोर्ट में आ रहे तो नहीं बताई, नहीं मालूम। किसको देने आए थे? किसी को देने नहीं आए थे। জলপাইগুড়ি শহরে মাদকের রমরমা দীর্ঘদিনে। গত বছর এই নিয়ে ওয়ার্ড কমিটির বৈঠকে ক্ষোভের মুখে পড়েন খোদ পুরসভার চেয়ারম্যান। অতিষ্ঠ বাসিন্দারা বারবার প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে দেন। এবার পুলিশ অভিযানে ধরা পড়ল দুই মাদক কারবারি, সম্পর্কে যারা দিদা নাতি। জলপাইগুড়ি শহর জুড়ে যেরকম একটা জোটবদ্ধ প্রতিবাদ হওয়া দরকার, সেই সঙ্গে গ্রামাঞ্চলগুলোতেও মানুষের একটা জোটবদ্ধ প্রতিবাদ, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা প্রচেষ্টা করা দরকার। ঘন ঘন এদের বিরুদ্ধে অভিযান চালায়, তাহলে এদেরকে নির্মূল করা যাবে, এটা আমার বিশ্বাস। জেলার পুলিশ সুপারের দাবি, ঘন ঘন মাদক বিরোধী অভিযান চলছে। স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় চলছে সচেতনতামূলক প্রচার। তার মতে মাদক সেবনকারীদের সমাজের মূল স্রোতে ফেরাতে সামাজিক আন্দোলনের প্রয়োজন। কিন্তু সেটা হবে কিভাবে? এই তো দিন কয়েক আগে জলপাইগুড়ি জেলা ধূপগুড়িতে সবজির আড়ালে ধরা পড়ে মাদক। হাওড়ায় মুদিখানার দোকানে বারুদ। কার আড়ালে কি থাকছে, সবটা নজরে থাকছে কি? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। এবার যে খাবার দেখাবো তা কেরলে বড় পছন্দের, তামিলনাড়ুতেও। দাক্ষিণাত্যের পরোটা বাঙালি অনেক আগেই নিজের মতো করে বানিয়ে ফেলেছে। তার মধ্যে পেটাই পরোটা আবার অনেকের কাছে আহ্লাদে। তা বলে সেই পেটাই পরোটাও কিনা প্রসাদ বাঙালিই পারে। একটু সেঁকা হয়ে গেলে তারপর ভাজার পালা। চারপাট করে মুড়ে নিয়ে উল্টে পাল্টে ভাজা, আর তাতে তেল সামান্য ব্যবহার। আর এটাই এই পরোটাকে অন্য কিছুর থেকে আলাদা করে দেয়। কম তেল কিন্তু নরম এক্কেবারে। রাস্তায় বেরিয়ে জলখাবারে পেটাই পরোটা নতুন কি? নতুন হলো এই পেটাই পরোটা নিয়ে আস্ত একটা উৎসব আছে এই বাংলায়। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে নেধুয়ায় এক পুজোকে কেন্দ্র করে চলে পেটাই পরোটা উৎসব। অনেক লোক সমাগম, তো প্রায় 7-8 লোক আসে। আমরা সবাইকে কেউ যাতে ফিরে না যায় আমরা সেভাবে ব্যবস্থা করে থাকি। এখানে যতজন আসবে সবার জন্য আমরা এই ব্যবস্থা রেখেছি। এই গ্রামে পেটাই পরোটা সাধারণ খাবার হিসেবে নয়, পুজোর প্রসাদ হিসেবে দেয়া হয়। পাত পেড়ে মাঠের মধ্যে বসে খান হাজার হাজার মানুষ। জন্মের আগে থেকে দেখছি, তো এখানে অনুষ্ঠানটা খুবই ভালো লাগে, খেতেও খুবই ভালো লাগে, সবাইয়ের খুবই ভালো লাগে। হরি মন্দিরের পুজো দীর্ঘদিনের, কিন্তু পরোটা উৎসব বেশি দিনের নয়। শুরুটা হয়েছিল অন্য এক কারণে। আজকের দিনে অন্ন খেতে নেই, অর্থাৎ ভাত খেতে নেই। সেই কারণে যারা এখানে নাম শ্রবণ করতে আসেন বা ঠাকুর দর্শন করতে আসেন, তাদেরকে প্রসাদ পাওয়ানোর জন্য এই পরোটা প্রচলনটা করা হয়েছে। কুইন্টাল কুইন্টাল ময়দা, বড় বড় এক একটা তাওয়া, কোনোটাই তাওয়ার সমান বড় পরোটা সেকা, কোথাও আবার পরোটা তাওয়ার থেকেও বড়। সেই পরোটা প্রসাদ ঘিরে হৈ হৈ কাণ্ড সমগ্রের নেধুয়ায়। পুজোয় এসে সাত কোরকে নানা রকম স্পর্শ পান উৎসাহীরা। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর ইস্যুতে দিল্লির মাটিতে সুর চড়ানোর আগে ভবানীপুরে বিএলএদের কার্যত ক্লাস নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের লড়াই দুরাচারের বিরুদ্ধে। বৈঠকে বলেন তৃণমূল নেত্রী ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়ার অভিযোগ করেন। ৬৩ এবং ৭২ নম্বর ওয়ার্ডেও বিশেষ নজর রাখার বার্তা তৃণমূল নেত্রী। প্রতিদিন মানুষের দরজায় দরজায় পৌঁছন বিএলএ কাউন্সিলরদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ কার্যত বিএলএদের ক্লাস নেন এবং এই বৈঠকে ভবানীপুরের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন এবং বিএলএদের বার্তা দিন প্রত্যেক দিন মানুষের দরজায় দরজায় পৌঁছে যেতে হবে এবং ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। ৬৩ এবং ৭২ নম্বর ওয়ার্ডেও বিশেষ নজর রাখার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শর্মিষ্ঠা, নির্বাচনের মুখে কোনো প্রকল্প ঘোষণায় যে কথাটা সবার আগে আসে সেটা হলো ভোটের উপহার। ব্যবহার করা হয় আম আদমির জন্য, আর দলটার নাম যদি তৃণমূল হয় তাহলে উপহার আম নয়, রীতিমতো খাস আদমি অর্থাৎ নেতাদের জন্য বরাদ্দ। উপহারে বোঝা যায় কে কোন নেতার কত কাছে। বীরভূমের বীর বোঝার মাপকাঠিও ওই উপহার। রুপোর কেজি 4 লাখ হলেও কি এসে যায়। অঙ্ক আমাকে দেওয়া হলো, সত্যি আমি গর্বিত। কারোর মাথায় রূপোর মুকুট, কাউকে দেয়া হচ্ছে বিরোধীদের মুখে। সমস্তটাই কাটমানির ব্যাপার, ভাগাভাগির ব্যাপার। যে যতটা ভাগ নিচে দিতে পারবে নিজেরা নিতে পারবে, আর ওপরে যতটা দিতে পারবে। যিনি দিচ্ছেন, যারা দিচ্ছেন তারা কোথায় থেকে দিচ্ছেন? তৃণমূল তো কোথাও রসিদ দিয়ে চাঁদা তোলে বলে আমরা দেখিনি। তাহলে সোর্সটা কি? রাজনীতির লোকজন তো রাজনীতির কথাই বলবেন। বীরভূমের সাধারণ মানুষ নেতা পুজো নিয়ে কম বিরক্ত নন। কালো টাকা বিভিন্ন উপায়ে এই কালো টাকা নেতাদের সংবর্ধনার কাজে ব্যবহৃত হচ্ছে। এটা বাংলার সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী। সেই সব জিনিস না দিয়ে সামাজিক কাজে এই টাকাগুলো ব্যবহৃত হলে খুব ভালো হয়। বীরভূমের মুকুট পড়ে নেই অনেক দিন, তবে কি শিরোপা দেখেই বুঝিয়ে দেয়া হচ্ছে কার কতটা বীরত্ব? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বৃহস্পতিবার আপনাদেরকে দেখানো হয়েছিল জায়গা ঘিরেছিলেন এলাকার মানুষ কাওয়াখালীতে। একটা তাঁবু খাটিয়ে আন্দোলন শুরু হয়েছিল। শুক্রবার আরও তাঁবু তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। রান্না খাওয়া সবটাই ওই জমিতেই চলছে। উত্তরের জমিতে কাওয়াখালী সরগরম। জমি চাই নয়তো টাকা, খালি হাতে জায়গা ছাড়বেন না। হয় টাকা দাও, না হয় জমি ছেড়ে দাও। কোনো আবাসন প্রকল্পের কর্তাকে নয়, এই মানুষগুলো সোজা কথাগুলো বলছেন সরকারকে। 2002 সালে উপনগরী গড়ার জন্য জমি নেওয়া হয়েছিল, কিন্তু এখনো একটা বাঁশও পোতা হয়নি। জমিদাতাদের দেওয়া হয়নি টাকাও। রাতারাতি গড়ে তোলা হয়েছে এই ঘর। সেই ঘরেই খড় কুটো ইত্যাদি বিছিয়ে রাত্রি যাপন করেছেন অনিচ্ছুক 312 জন জমিদাতা। যারা জমিদাতা তারা বলছেন তারা জমি দিয়েছেন, কিন্তু জমির দাম পাননি কেউ কেউ আবার বিকল্প ফ্ল্যাট বা বিকল্প জমি পাননি। ফলে দ্রুত যদি সরকার প্রাপ্য মিটিয়ে না দেয় সেক্ষেত্রে এই জমি পুনর্দখল করবেন তারা। এখানেই রাত্রিবাস করেছেন, হচ্ছে রান্না। আরও ঘর তৈরির ব্যবস্থা শুরু হয়ে গেছে। পুলিশ এসে কথা বলার চেষ্টা করে বিক্ষোভকারীদের সঙ্গে, কিন্তু কোনো লাভ হয়নি। অনেকে বলছে দেখবেন এখানে খতিয়া এবং সরকারি জমি দখল করছে। কোথায় সরকারি জমি? আমার জমিতে কখন আমি ঘর করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তো সকলকে বলে করতে পারবো না। আমার জমিতে আমি ঘর করব, বাড়ি করব, উঠান করব, কি করব সম্পূর্ণ আমার ব্যাপার। হয়তো ওনারা রাজি আছেন যে আমরা করি। যদি ওনারা রাজি না থাকতো, কেউ তো এসে কোনো রকম ওনারা আওয়াজ দিয়ে যেত যে ভাই আমরা তোমাদের সাথে বসবো বা কথা বলবো বা কিছু। বাম আমলে জমি অধিগ্রহণ ও চুক্তি হয়েছিল, কিন্তু সেই আমলে কিছুই হয়নি। বর্তমান সরকারের আমলেও কাওয়াখালীর এই জমি আমল পায়নি, যার ফল ভুগতে হচ্ছে শুধু এই মানুষগুলোকে। ব্যক্তিগতভাবে আমি অন্যদের আন্দোলনকে সমর্থন জানাই। আমি বিরোধী দলনেতার কাছেও এই বিষয়টি অবগত করেছি এবং আমি আশা রাখি যে সরকার পরিবর্তন হলে ওনাদের যুক্তি সঙ্গত যে দাবি সেটা যাতে সমাধান হয় সেটা দেখব। জমিও গেছে, টাকা বা ফ্ল্যাটও মেলেনি। এবার তাই জমির দাবিতে জমিতেই আন্দোলন। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এ যেন উদর পিণ্ডি বুধর ঘাট। বিক্ষোভ সমাবেশ করলো সিপিএম, আর পুলিশ এফআইআর এর নাম দিল আরএসপি নেতা। এ নিয়ে সরগরম মালদার রাজনীতি। বিরোধীদের অভিযোগ তাদের বিরুদ্ধে পুলিশকে কাজে লাগাচ্ছে তৃণমূল, যদিও বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দেয়নি শাসক। বিক্ষোভ সমাবেশ ছিল সিপিএম এর, আর পুলিশ এফআইআর করল আরএসপি নেতার বিরুদ্ধে।
24শে জানুয়ারি মালদায় রথবাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশ ছিল সিপিএমের। এর জেরে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 34 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছে ইংরেজবাজার থানার পুলিশ। সেই এফআইআর তালিকাতেই নাকি নাম রয়েছে সর্বানন্দ পাণ্ডের। তিনি মালদা জেলার আরএসপির সম্পাদক। কিন্তু সূত্রের খবর, জেলা পুলিশ প্রশাসনের কাছে এই সমাবেশের জন্য আবেদন করেছিল সিপিএম। এরপরও আরএসপি নেতার নাম এফআইআর এর তালিকায়। এটাই হচ্ছে আজকে বর্তমান সরকারের পুলিশের যোগ্যতা, যে পুলিশ মিথ্যা মামলা বানাতে পারদর্শী। এখন আমার যেটা মনে হয় পুলিশের উপরে শাসক দলের পক্ষ থেকে কেউ চাপ সৃষ্টি করেছে, সর্বানন্দ পাণ্ডেকে মিথ্যা মামলায় ফাঁসাতে হবে। প্রথমে বৃন্দাবনী ময়দানে ওই সভা করার জন্য আবেদন করে সিপিএম, কিন্তু সেই সভার অনুমতি পাওয়া যায়নি। শেষ পর্যন্ত হাইকোর্টে যায় সিপিএম, কিন্তু তারপরেও পুলিশি টালবাহানা চলতে থাকে বলে অভিযোগ। এরই মধ্যে মালদা শহরের রথবাড়ি এলাকায় সভা করে সিপিএম। ওটা ছিল সিপিএম এর মিটিং, ওখানে আরএসপির জেলা সম্পাদককে ঢুকিয়েছে, ওখানে নিখিল সাহা বলে সিপিআইয়ের একটা লোককে ঢুকিয়েছে। ওটা কি বামফ্রন্টের মিটিং ছিল? তাহলে এই যে এফআইআর, সেই এফআইআর এর ভিত্তি কতটা, সেটাও তো একটা প্রশ্নচিহ্ন হয়ে যায়। বিজেপি আবার দাবি করছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালানো হচ্ছে। তারা জানেই না যে সভা আসলে কাদের। প্রশাসন এবং রাজ্য প্রশাসন চালাচ্ছে মমতা ব্যানার্জি সিভিক পুলিশ। সিভিকরা তো জানে না কোনটা সিপিএম, কোনটা বামফ্রন্ট, কোনটা সর্বানন্দ, কোনটা কোন নন্দ, এটা তারা জানে না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই মিলিতভাবে তৃণমূলকে আটকানোর জন্য বিভিন্ন কথা বলে বেড়ান। তো সেই সব কথাতেই যদি আমরা কান দিই তাহলে তো ভীষণ মুশকিল। আমাদের তৃণমূলের কোনো প্রয়োজন নেই যে তাদের আলাদা করে নাম দিয়ে তাদেরকে বিরক্ত করতে হবে। গত লোকসভা ভোটের পরিসংখ্যান বলছে 12টি বিধানসভার মধ্যে 6টিতে এগিয়ে আছে কংগ্রেস, বিজেপি এগিয়ে 6টিতে। সামনে আরও এক বিধানসভা নির্বাচন। মালদায় হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল। এই আবহে বিরোধীরা প্রশ্ন তুলছে, তাই কি বিরোধীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করছে শাসক দল? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।